রেকর্ড সংখ্যক প্রার্থী থাকায় চাকসুতে একদিন বাড়ল মনোনয়নপত্র জমাদানের সময়। ডোপ টেস্ট প্রক্রিয়ার কারণে ভোগান্তির অভিযোগ। ভালো কাজ করছে। এই যে একটা অভিজ্ঞতা, আমি এর আগে এইসব বিষয়ে কোনোদিন ফেস করিনি। শিক্ষা সফরে সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত 12। জিপ গাড়িতে থাকা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া, দেখানো হচ্ছে নানা কলাকৌশল। বাড়বে সংকটকালীন পরিস্থিতিতে কাজের সক্ষমতা। এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন প্রার্থীরা। এবার প্রার্থী রেকর্ড 1088 জন। ফলে মনোনয়নপত্র জমাদানের সময়ে আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা এখনও মনোনয়নপত্র জমা দেননি। বিভিন্ন পদে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে শুরু করে প্রার্থীরা। কেউ কর্মী সমর্থক, কেউ বা আসেন সহপাঠীদের নিয়ে। বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত কেউ এদিন মনোনয়নপত্র জমা দেননি। তবে স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিস্টেম নেই, ছেলেদের যেভাবে শুরু হয়েছে, আমি চেষ্টা করব খাবারের মান বাড়ানোর জন্য অন্তত এভাবে করা হোক। প্রশাসনের উদ্যোগে হলের ভিতরে অথবা হলের বাইরে কোনো একটা ছোটোখাটো একটা ফার্মেসির ব্যবস্থা করা হোক, যেখানে ফার্স্ট এইড বক্স থাকবে, প্লাস মেয়েদের জন্য জরুরি মুহূর্তে কিছু সেবা প্রদানের। ভোটে জিতলে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন সংকট দূরীকরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শুধু একটাই লক্ষ্য, একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। কারণ আমি নিজেও আবাসন ব্যবস্থা একজন ভুক্তভোগী। সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করে, প্রত্যেকটা ওয়েস্টকে আমি ইনভেস্টে পরিণত করবো ইনশাআল্লাহ। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের দিতে হচ্ছে ডোপ টেস্ট। মাদকসেবী কেউ যাতে প্রার্থী হতে না পারে সেই দাবি করেন অনেকে। জানি যে ছেলেরাই ডোপ টেস্ট করায়, কারণ অনেক ছেলেরাই মাদকাসক্ত থাকে। যদিও আমাদের শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্ত প্রতিনিধি আমরা চাই না। মাদকের ছড়াছড়ির কারণে সমাজের অবক্ষ দেখা দিচ্ছে। আমি মনে করি ডোপ টেস্টের মাধ্যমে এটা ভালো কাজ করছে। এদিকে সকালে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদল। পরে সেই আবেদনের প্রেক্ষিতে বর্ধিত করা হয় সময়সীমা। প্রস্তুতির বিষয় নিয়ে আমরা এসব দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোনয়ন নেওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার জন্য 2 দিন সময় আমরা আবেদন করেছি নির্বাচন কমিশনের বরাবর। আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মনোনয়নপত্র নিয়েছেন 1088 প্রার্থী। জমা দেওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচনের বিষয়ে জানবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, নতুন করে কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন আর জমা দিয়েছেন কতজন প্রার্থী? লোপা, যেহেতু গতকালই শেষ দিন ছিল, আমরা ধরে নিয়েছিলাম এমনটি। যেহেতু সকালে ছাত্র দলের একটি অংশ, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি সহ সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং নির্বাচন কমিশন বরাবর তারা সময় বৃদ্ধির একটি আবেদন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ঘণ্টাখানেক পরেই নির্বাচন কমিশন তারা বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা কিন্তু সময়সীমা বৃদ্ধি করেছেন। অর্থাৎ যেই সময়টি ছিল গতকাল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, সেটি কিন্তু আজকে পর্যন্ত 5টা পর্যন্ত সেটি
বৃদ্ধি করা হয়েছে, তবে 5টার পরও এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু আসছেন যারা সম্ভাব্য প্রার্থী, তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তারা কিন্তু জমাও দিচ্ছেন। এবং এটি যদি আমি বলি, আজকে নতুন করে 55 জন প্রার্থী তারা নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রে 32 জন এবং হল সংসদে 23 জন নতুন করে তারা মনোনয়নপত্র নিয়েছেন। এবং এখন পর্যন্ত যে তথ্য, যদিও বা এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিতরণ দুটি আসলে চলছে, জমাদান এই কার্যক্রমগুলো চলছে, এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 236 জন প্রার্থী হল এবং সংসদ মিলিয়ে তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন। এবং এই ক্ষেত্রে কেন্দ্রে 120 জন এবং হল সংসদে 116 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা সকাল থেকে প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছে যে ড্রপ টেস্ট করে আনতে কিছুটা সময় তাদের লাগছে এবং সেই সময়ের কারণেই এই যে সময়সীমা বৃদ্ধি কিংবা এই যে জমা দিতে কিছুটা তাদের কাল বিলম্ব হচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে যে তথ্য দিয়েছিল বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম আজকে দিনের মতো চলবে, কিন্তু আমরা দেখছি শেষ সময়ে অনেক সম্ভাব্য প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন, জমা দিতে এসেছেন। ফলে নির্বাচন কমিশন সেই সুযোগটুকুও কিন্তু আসলে আমরা দেখছি প্রার্থীদের দিচ্ছে এবং এখনো পর্যন্ত 5:30টার বেশি সময় পার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই সময়সীমা বৃদ্ধির পরেও কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র জমা এবং এই তাদের যে একটি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করাই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের চন্দনায় সে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা একটি বাড়িতে বিস্ফোরণে কমপক্ষে 10 জন দগ্ধ হয়েছে। ভোরে বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের আশেপাশে থাকা 10 জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। আগুন ভাই সার্ভিসে গাড়ি লাগাইয়ে সার্ভিসে তো ভানে মারার এই অবস্থা में আগুন নি ভাই এই অবস্থা এমনি গ্যাসের আওয়াজ শুনছি আর কি, টুস টুস করে আওয়াজ হচ্ছে। এটাই আহত হয়েছে, ওদেরকে নাকি চিটাং মেডিকেলে নিয়ে গেছে। সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এবং এই কার্যক্রমটি সম্পূর্ণ অবৈধ। এই কার্যক্রমটি বেআইনি এবং বিপজ্জনক। রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 12 পর্যটক। দুপুরে বাঘাইছড়ি উপজেলার হাউসপাড়া এলাকায় হয় এই দুর্ঘটনা। নিহত শিক্ষার্থী রুবিনা আক্তার, রিঙ্কি সহ জিপ গাড়িতে থাকা বাকি সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী সহ বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে বিএনপি। উপজেলার বাহারছড়ায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। পরে ক্ষতিগ্রস্ত 5 পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদেরকে দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীতে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। 6 সদস্যের একটি দলের বছরব্যাপী গবেষণায় বলা হয় এই ক্ষুদ্র কণা ব্যাপক হারে মিশছে পানিতে, যা পরিবেশ, প্রতিবেশ এমনকি জনস্বাস্থ্যের জন্য হুমকি। যে নদী সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা, সেই কর্ণফুলীর বুকে এখন ময়লার চর। পলিথিন, প্লাস্টিকের বোতল, আবর্জনা, গৃহস্থালী ও কলকারখানার বর্জ্যে সয়লাব, সাথে যুক্ত হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক পলিউশন ইন দ্য ওয়াটার অ্যান্ড সেডিমেন্ট অব দ্য কর্ণফুলী রিভার শীর্ষক গবেষণায় দেখা গেছে প্রতি ঘনমিটার পানিতে 14.23 থেকে 26.68টি মাইক্রোপ্লাস্টিক কণা এবং তলানির প্রতি কেজি পলিতে 75.63 থেকে 272.45টি কণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের 6 সদস্যের একটি দল 1 বছরের বেশি সময় ধরে এই গবেষণা করে। আমাদের গবেষণার ফলাফল দেখা যাচ্ছে এখানে মারাত্মক অবস্থা, খুব হুমকিস্বরূপ কর্ণফুলী নদীর জন্য, আমাদের জীববৈচিত্র্যের জন্য। দেখা গেছে এই সিজনে, এই 3টা সিজনের অ্যানালাইসিস করে প্রতি ঘন মিটার পানিতে আপনার মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ হচ্ছে 14 থেকে আপনার
26টা পর্যন্ত কণা পেয়েছি। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কর্ণফুলীর পরিবেশ প্রতিবেশ তথা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি বলছেন গবেষকরা। এটা পারমাণবিক বোমার চেয়ে ভয়াবহ একটা বিপর্যয় আমাদের সামনে বয়ে আসছে, আমাদের সামনে আসতেছে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এখনও যদি সরকারিভাবে আমাদের সর্বস্তরের জনগণকে সচেতন করার মাধ্যমে যদি আমরা প্রতিরোধ না করি, তাহলে কিন্তু মানব সভ্যতা, মানব জাতি এবং এমনকি পৃথিবীর সমস্ত জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হবে মাইক্রোপ্লাস্টিক। দিনে গড়ে ৫,০০০ টনের বেশি বর্জ্য গিয়ে মিশছে কর্ণফুলী নদীতে। এজন্য বন্দর নগরীর বর্জ্য সংগ্রহে অব্যবস্থাপনা এবং রিসাইক্লিংয়ের অভাবকে দুষছেন নদী রক্ষা আন্দোলনের সংগঠকরা। কার দোকানের সামনে কে ফেললো সেটা কথা না, আমার সম্পত্তিতে প্লাস্টিক পাওয়া গেছে, আমাকে ফাইন করতে হবে। এই কঠোরতা যদি এই দেশে না হয় তাহলে এই দেশটা খুব দ্রুত বসবাসের অযোগ্য হয়ে যাবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া চলছে চট্টগ্রামের পতেঙ্গায় পুরাতন বিমানবন্দরে। মহড়ার মাধ্যমে দেখানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে হতাহতদের উদ্ধার, নিরাপদে স্থানান্তর, শত্রু শনাক্তকরণ সহ দক্ষতা বৃদ্ধির নানা কলাকৌশল। মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের 240 জন বিমান বাহিনী সদস্য। 7 দিনব্যাপী মহড়া শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। রণাঙ্গনে শত্রুপক্ষের গুলিতে রক্তাক্ত সৈনিকদের গভীর জঙ্গল থেকে উদ্ধার করে দ্রুত MI-17 হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ এই মহড়ায় দেখানো হয় গুরুতর আহত রোগী পরিবহন, বিমান থেকে বিমানে রোগী স্থানান্তর, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা, যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধারের কলাকৌশল। দুরন্ত এলাকায় কখনো গিয়ে পতিত হয়, সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করা হবে এবং সীমিত খাদ্য নিয়ে তাকে বেঁচে থাকার যে কৌশল, এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামে এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল স্থলভাগের যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্রেনিং, সার্ভাইভাল এক্সারসাইজ, শত্রু শনাক্তকরণ ও নিরাপদে মুক্ত হওয়ার কৌশল, যা সংকটকালীন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াবে বলছেন বাহিনীর কর্মকর্তারা। We are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. 7 দিনব্যাপী যৌথ মহড়া শেষ হবে আগামী শুক্রবার। এতে অংশ নিচ্ছে উভয় দেশের বিমান বাহিনীর 240 জন সদস্য। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, আজকের চট্টগ্রামের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আমাদের সাথেই থাকুন। 4 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর হালিশহর বড়পুল মোড়ে অবস্থান নিয়ে কেন্দ্র ঘোষিত কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের শাস্তি প্রদান, কারিগরি ছাত্রদের 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ বাস্তবায়ন, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর জন্য কোটা চালুর দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। পরে জেলা পরিষদ প্রদক্ষিণ করে মিছিল শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগে পাহাড়ে বাণিজ্য শুরু হয়েছে। সরকারি চাকরিতে অন্তত 5% কোটা পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বরাদ্দের দাবিও জানান তারা। বলেন, কোটা না হলে শিক্ষায় পিছিয়ে পড়ে জনগোষ্ঠী দেশের গুরুত্বপূর্ণ কাজ থেকে বঞ্চিত হবে। প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। টেন্ডার ছাড়া বিভিন্ন উপজেলায় কাজু বাদাম সহ গাছের চারা বিতরণ, সাজেকে গাড়ি পার্কিং, টোলের ফাইল সহ নানা বিষয়ে যাচাই বাছাই করে দুদকের টিম। এ সময় জেলা পরিষদের অনেক কর্মকর্তা কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন। দুদকের রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম জানান, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রেকর্ডপত্র দাখিলের নির্দেশ দেওয়া হলেও বেশিরভাগ রেকর্ডই দাখিল করতে পারেনি জেলা পরিষদ কর্তৃপক্ষ।
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাদের কাছে বিভিন্ন রেকর্ড রিকুইজিশন দিয়েছি। বেশিরভাগ রেকর্ডই ওনারা দাখিল করতে ব্যর্থ হয়েছেন। তো আমরা আমাদেরকে বলেছি সকল রেকর্ড কালেকশন করার জন্য, কালেকশন করে আমাদেরকে প্রেরণ করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ধর্ম সম্মেলন। রহমতগঞ্জে দেওয়ানজি পুকুর লেনে জেলা সৎসঙ্গ আয়োজিত এই সম্মেলনে বক্তারা চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরেন। গোষ্ঠীগত বৈষম্য ও বিভেদ ভুলে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে এই সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জেলা সৎসঙ্গের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে বক্তব্য রাখেন। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পৌর প্রশাসক, জেলা বিএনপির সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সহ অন্যান্যরা। এ সময় জেলার ৪৫টি পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পূজা শান্তিপূর্ণ উৎসবমুখর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা। এবার রাঙামাটি সদরে ১৫টি ও অন্যান্য উপজেলার ৩০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।